প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস জনিত কিডনির সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন জাতীয় কিডনি ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। চলুন স্যারের কাছ থেকে আমরা শুনে নেই এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর সঞ্জিতা। স্যার, এই যে ডায়াবেটিস এবং তার সাথে কিডনির বিভিন্ন সমস্যার যে সম্পর্কটা, কি ধরনের সমস্যা হতে পারে স্যার ডায়াবেটিস থেকে কিডনির, সেটা একটু শুরুতে জানতে চাই। আমাদের এই যে কিডনির রোগ আজকে দেখা যাচ্ছে ডায়াবেটিক্সের ইপিডেমিক ফর্মে আমাদের কেন বিশ্বের সব দেশেই দেখা যাচ্ছে। এবং যখন ক্রনিক কিডনি ডিজিজ আমরা বলি, যাতে কিডনি অকেজ হয়ে যায়, সেটার প্রথম কারণ এখন আমরা ধরে নিচ্ছি ডায়াবেটিস। এখন এই ডায়াবেটিস শুধু যে কিডনিতে এফেক্ট করে তা না, কিডনিতে যখন এফেক্ট করে তখন চোখেও করবে, হার্টেও করবে, ভ্যাসেলেও করবে, বিভিন্ন অঙ্গে করে। আমরা কিন্তু এই ডায়াবেটিসটাকে অনেকাংশে প্রতিরোধ করতে পারি এবং এটার একটা ন্যাচারাল হিস্ট্রি আছে যে আমরা 5টা স্তরে, এই প্রথম স্তরে যদি আমরা একে ধরতে পারি তাহলে এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্তর, যেখানে আমরা স্টেজ রেনাল ফেলুর যেখানে বলি, সেই স্তরের থেকে পরিত্রাণ পেতে পারি, অথবা এটাকে আমরাকে ডিলে করে দিতে পারি। অর্থাৎ যেটা আমরা 15-20 বছরে যেটা কিডনিটা ড্যামেজ হবে, সেটা হয়তো 30-35-40 বছর হবে। সেই জন্য প্রক্রিয়াটাকে আরো পিছিয়ে দিতে পারি। সেই জন্য আমাদের এই ডায়াবেটিস জনিত কারণে কিডনি যে এফেক্ট হয়েছে কিনা সেটা আমার জানতে হবে। প্রথমে তো যাদের ডায়াবেটিস আছে, আমরা ব্লাড সুগার করে তার মাত্রা যদি বেশি থাকে তখন আমরা ডায়াবেটিস বলি, ওষুধ খাই। কিন্তু এই ডায়াবেটিস একটা ন্যাচারাল হিস্ট্রি যেটা দেখা যায় যে ডায়াবেটিস জনিত 4-5 বছর থাকবে, তারপর এটা কিডনিকে এফেক্ট করে। আমি কিডনিটাই বলছি কারণ হার্টের রোগী যখন কিডনিকে এফেক্ট করছে, ডায়াবেটিসে আক্রান্ত একজন রোগী, তখন কি কোনো সিম্পটম বা লক্ষণ প্রকাশ পায়? নাও থাকতে পারে সিম্পটম। ইনফ্যাক্ট কিডনি 90%-80% ড্যামেজ হলে কোনো উপসর্গ নাও থাকতে পারে। কিন্তু আপনি যদি জানেন আমার ডায়াবেটিস আছে, তাহলে আপনি 2-3টা পরীক্ষা করতে পারেন, ব্লাড সুগারটা করতে পারেন, আর ইউরিনে প্রোটিন লিক করছে কিনা। এখন ডায়াবেটিস যাদের জানে, আমরা একটা টেস্ট আরেকটা বলি যে মাইক্রো অ্যালবুমিন, প্রোটিনের একটা ভাগের বলি অ্যালবুমিন। এই মাইক্রো অ্যালবুমিনে যখন যাবে তখনই ধরতে হবে যে আমরা তৃতীয় স্টেজ অফ ডায়াবেটিস। সেটা কিভাবে করা যায়, সেটা একটা টেস্ট আছে, সেটা রুটিন টেস্ট না, এমনি একটা স্পেশাল টেস্ট করলে মাইক্রো একটা লেভেল আছে, অর্থাৎ ইউরিনে কতটুকু অ্যালবুমিন গেলে আমরা এটা মাইক্রো অ্যালবুমিন বলবো। এই স্টেজে আমাদের, অর্থাৎ এই স্টেজে যাওয়া মানে এই কিডনিটা কিন্তু ঝুঁকিপূর্ণ, এই কিডনিটা ওনার ওই ক্রনিক রেনাল ফেলুর দিকে এগোচ্ছে। কিভাবে বুঝতে পারি? তখন অ্যালবুমিন যাবে, তার ব্লাড প্রেশার এটা বেড়ে যাবে। এবং সবচেয়ে মজার জিনিস হলো, ডায়াবেটিস যাদের থাকে এই উচ্চ ব্লাড সুগারের জন্য এই যে কিডনির যে জিএফআর মানে ফিল্ট্রেশনটা বেড়ে যায়। ইনফ্যাক্ট ডায়াবেটিস কিডনিটা বড় হয়ে যায়। আমরা যদি বলি কিডনির সাইজ 9 থেকে 11 সেন্টিমিটার, কিডনির চেয়ে ডায়াবেটিসের কিডনির আর্লি স্টেজে এটা বড় থাকে। এবং কতটুকু বড়? 20-40% এটা কিডনির সাইজটা বড় হয়ে যায় এবং এটা বাইরে, এবং এবার ফিল্ট্রেশন মানে বেড়ে যায়। যখন এই স্টেজ 3-তে যাবে, এই স্টেজে গেলে ওই জিএফআরটা আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে ওর কিডনি ফাংশনটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। এই স্টেজে যেটা করা উচিত যে আপনার ব্লাড সুগারটা সঠিকভাবে যেটা দরকার সেটা রাখতে হবে, 1। 2, আপনার ব্লাড প্রেশার এখানে ডেভেলপ করে, এই উচ্চ রক্তচাপ সেটাকে ঠিক করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। 3, যেটা আমি বলি যে প্রোটিন লিকটা করে, সেই প্রোটিন লিকটাকে বন্ধ করতে হবে। এই 3টা জিনিস যদি আপনি করেন তাহলে এটা ডিলে হয়ে যাবে। এবং উচ্চ রক্তচাপ, প্রোটিন লিক এবং ব্লাড সুগার, এই 3টা যদি কন্ট্রোল করতে পারেন, এবং যাদের এই প্রোটিন লিক হচ্ছে, উচ্চ রক্তচাপ হচ্ছে, তাদের আরও একটা জিনিস হয়, এই সেটা সাথে করে আরেকটা জিনিস হলো, এটা হলো আমরা ওটা বলে মেটাবলিক সিনড্রোম, অর্থাৎ তার ব্লাডের চর্বি বেড়ে যাবে, ডেফিনেটলি বেড়ে যাবে। এবং সেটা মেটাবলিক, তার ব্লাড সুগার, এই চর্বিটা আমরা লিপিড প্রোফাইল বলি। তার মানে একটি সমস্যা থেকে অনেকগুলো জটিলতা চলে আসছে। কিন্তু এই সমস্যার প্রোটিনটাকে আপনাকে তখন ওই প্রোটিনটাকে কমে রাখতে হবে। এই প্রোটিনটা আমরা অনেক সময় আলোচনা করি, অনেকে যারা স্যার আমরা তো বুঝি না লিপিড প্রোফাইলে, এটাতে একটা আছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, একটা হাই ডেনসিটি, একটা ট্রাইগ্লিসারাইড, একটা টোটাল কোলেস্টেরল। এর ভিতরে ট্রাইগ্লিসারাইড যেটা, সেটা অনেক বেশি হয় এবং এটা অনেকটা আমাদের ভাতের সাথে রিলেটেড। আমরা যারা ভাত বেশি খাই তাদের টিজি বেশি থাকে, ট্রাইগ্লিসারাইড। আর সবচেয়ে খারাপ জিনিস লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। সেটা খারাপ কেন? সেটা হলো আপনার হার্টের ভিতরে জমা হয়ে আপনার করোনারি হার্ট ডিজিজ করে। তো এই জিনিসগুলি আমাদের জানতে হবে
কেন জানতে হবে? ওই জিনিসটারে আমাদের সহনীয় মাত্রায় বা যে মাত্রায় থাকা উচিত সেই মাত্রায় আমাদের রাখতে হবে। তাহলে একটা জিনিস শুরু হলো ডায়াবেটিস, হয়ে গেল ব্লাড প্রেশার, হয়ে গেল প্রোটিন লিক, তারপরে হলো কোলেস্ট্রল, তারপরে হার্টে, তারপরে চোখ। আরেকটা জিনিস এখানে যেটা আমি বলতে চাই, এই যে কোলেস্ট্রলের অ্যাবনর্মালিটি হয়, প্রোটিন যদি বেশি করে লিক হয় দেখবেন শরীরে পানি এসে যায়। এবং পানি কেন আসে? যে প্রোটিন লিক হচ্ছে, ব্লাডে অ্যালবুমিন লেভেল কমে যাচ্ছে। অ্যালবুমিন কমে গেলে ব্লাডের ভিতরে পানিটা ধরে রাখতে পারে না, সেই পানিটা চলে যায় কোথায়? ভেসেল, মানে ব্লাড ভেসেল, মানে শিরা উপসাতে ওইটা টিস্যুর ভিতরে চলে যায়, রোগীটা ফুলে যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমরা বলি অথবা রেনাল ফেলো, তাদের যে ইডিমা, এই পানিটা কমানো খুবই জটিল এবং দেখবেন ফ্যাকাশ হয়ে যাচ্ছে, সে পর্যন্ত যাওয়াটাও ঠিক হবে না। তার আগেই তো আমাদের, সেই জন্য আমরা বলি যে ডায়াবেটিস যদি আর্লি স্টেজে শনাক্ত করতে পারেন, আর 3টা প্রিন্সিপাল আমি যেটা বললাম, উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার কন্ট্রোল, আর যদি প্রোটিন লিকটাকে কমে রাখতে পারেন, আর সাইড বাই সাইড এই দুইটা যদি ঠিক রাখেন, তাহলে কোলেস্ট্রলটাও কমে যাবে। কারণ কোলেস্ট্রলটা, প্রোটিন যখন কমে যায় তখন লিভারে তখন এই চর্বিগুলি তৈরি হতে থাকে, একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড আর কি। এই জিনিস আপনাদের কাছে যখন এই জাতীয় জটিলতা নিয়ে আসে, আপনারা কিভাবে ম্যানেজ করেন সেটা একটু জানতে চাই। দেখেন, ওই একই কথা আবার বলতে চাই, প্রথমে এই 3টা প্রিন্সিপাল যে আপনার ব্লাড সুগারটা ঠিকমতো কন্ট্রোল করেন, সেটা হলো প্রথমে হলো ওষুধের মাধ্যমে। এখন ওষুধ অনেকগুলি ওষুধের আছে। কিডনির থাকলে, কিডনির যদি সমস্যা থাকে, যেমন কিছু কিছু ওষুধ আমরা মানে ওরাল যেটা ওষুধ সেটা ইউজ করেন। যেমন আমি বলেই দিই, তাৎক্ষণিকভাবে এটা আপনারা দিয়ে থাকেন। ডায়াবেটিস যদি শুধু ডায়াবেটিস থাকে, মেটফরমিন ইজ এ ভেরি গুড ড্রাগ। এটা ওবেসিটি, ও আরেকটা হয় ডায়াবেটিস ওবেসিটি, মেটফরমিন ইজ ভেরি গুড ড্রাগ, সাধারণ একটা সমস্যা ডায়াবেটিস। কিন্তু যদি কিডনি কাজ কম করে তখন মেটফরমিনটা দেওয়া উচিত না এবং দেওয়া উচিত না। সেই ক্ষেত্রে আমরা অন্য যে ড্রাগ আছে সব ড্রাগগুলি দেখতে পারি। এখন আরেকটা নতুন ড্রাগ এসেছে যেটা কিডনির যে কোনো অবস্থায়, যে কোনো মানে রেনাল ফেলুর যে কোনো অবস্থায়, এটার বলে DPP-4 ইনহিবিটার। হ্যাঁ, অনেক বাজারে এই যে লিনাগ্লেপটিন, সিটাগ্লেপটিন অনেক নামে আসে, 5 মিলিগ্রাম একটা ড্রাগ, এটা খুব ভালো কাজ করে। তার সাথে কিডনিতে যদি না কন্ট্রোল করে ইনসুলিন, তার সাথে এটা দেওয়া হয়। তাহলে আপনার এই যে ড্রাগগুলি, সেই ড্রাগগুলি ঠিক সঠিক মাত্রায় দিতে হবে, এবং যদি কিডনির সমস্যা থাকে কিছু ড্রাগের মাত্রাটা কমে দিতে হবে, এবং ইনসুলিন ইজ এ গুড ড্রাগ, এখানে ইউজ করতে পারেন। আরেকটা বিষয় স্যার একটু জানতে চাইবো, অনেক রোগীদেরই আছে যারা এই অভিযোগটা থাকে যে বছরের পর বছর আমি ইনসুলিন নিচ্ছি, কিন্তু তারপরও আমি কেন কন্ট্রোল করতে পারছি না। এটা একটা ওই যেটা আমি বললাম মেটাবলিক ইনসুলিন, একটা তো ইনসুলিন নিচ্ছি, ইনসুলিন যদি কাজ না করে, বডির ভিতরে যদি ব্লাড সুগারটা না ঢুকাইতে পারে, তাহলে তো সেই ইনসুলিন কাজ করে না। হাই ডোজ যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, মানে ইনসুলিনটা আপনি গ্লুকোজটাকে ব্লাড সুগার, সেই জন্য এখন যেটা বলে যে আপনার ডায়াবেটিস রোগের প্রথম যেটা হলো যে এক্সারসাইজ না, হাঁটা, ওয়াকিং। আপনি ওয়াকিংয়ের যে মাসল যে গ্লাইকোজেন আছে সেখানে হাঁটলে পরেই ওইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইনসুলিন, ওইটা কিন্তু ভিতরে ঢুকে যাবে। এই যদি না হাঁটে কি হয়, ডায়াবেটিস হলে মোটা হয়ে যাচ্ছে, শরীরে পানি আসতেছে, বয়স বেড়ে যাচ্ছে, গিরায় ব্যথা হচ্ছে, তারা ঘরে বসে থাকছে এবং তখন কিন্তু আরো বেশি হাঁটতে পারছে না। কিন্তু ওই জিনিসটা না, যারা সঠিকভাবে এইসব চিকিৎসা, মানে এক্সারসাইজ ইজ ওয়ান অফ বেস্ট ট্রিটমেন্ট আমি বলবো। যারা ডায়াবেটিস আছেন, ওষুধের সাথে সাথে যদি আপনি হাঁটেন 30 মিনিট বা যে হাঁটেন, তাহলে কিন্তু গ্লুকোজটা, এবং তারা ফিট থাকে। হয় কি, তারা ওই বয়স বেশি, গিরায় ব্যথা, একটু খারাপ লাগে, হাঁটেন না, আস্তে আস্তে সমস্ত তখন হাঁটতেই পারে না। এখন এইটাতে যেটা হচ্ছে যে ইনসুলিনটা রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, ওষুধেও কাজ করছে না, ব্লাড সুগার খুব বেশি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু মাল্টিপল অর্গানগুলো হচ্ছে। আরেকটা জিনিস হলো, এটা প্রসেস, এটা বয়সের জন্য, তো যেমন ডিউরেশনের সাথে সাথে আমি যেটা বলি যে 15 থেকে 20-25 বছর লাগে এরকম, যখন তার এন্ড স্টেজ রেনাল ফেলিওর, মানে কিডনির কি করে, কিডনির যে ছাকনিতে প্রোটিন লিক করে, এবং দেখা যায় যখন প্রোটিন লিক করে, এই প্রোটিনটা কিডনির ছাকনিটা একটা ধরেন ক্যাপিলারিস, এইটা কিন্তু বডির সব জায়গায় এরকম ক্যাপিলারি আছে, সেখানেও কিন্তু এই জিনিসটা, এই যে অ্যাবনর্মালিটি শুরু হয়। আমরা যদি দর্শকের জন্য বলি যে ছাকনির যে ভিতরের লেয়ারটা এন্ডোথেলিয়াম, প্রত্যেকটা ভেসেলের এন্ডোথেলিয়াম বল করে, সেটা চোখে বলেন, হার্টে বলেন, সব জায়গায়, এবং সব জায়গায় কিন্তু এই অ্যাবনর্মালিটি দেখা যায়। কি হচ্ছে, চোখে রেটিনোপ্যাথি হচ্ছে, তারপর হার্টের ভিতরে করোনারি আথেরোস্ক্লেরোসিস হচ্ছে, এবং এই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণের উপরই ডিপেন্ড করছে সবকিছু, এটাই সবচেয়ে বেশি জরুরি দরকার, এবং কিডনির জন্য তো আরো বেশি দরকার। স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি এই সম্পর্কে দিলেন, আমাদের দর্শকদের খুব উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। এনটিভির যারা আজকে আমাদের কথা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিস রোগীদের কিডনির বিভিন্ন সমস্যা হতে পারে, সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্যার কিছু পরামর্শ আমাদের দিলেন। আশা করছি এই পরামর্শগুলো আপনাদের কাজে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো হচ্ছে আর্মসের যে ইটা করেছিলাম, যে সিকোয়েন্সগুলো আমরা দেখাচ্ছিলাম। এর আগে আমরা দেখেছিলাম ফার্স্ট সিকোয়েন্স, সেকেন্ড সিকোয়েন্স, আজকে হচ্ছে ফাইনাল সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমরা এর আগে বললাম যে যদি আপনি অনেকদিন ধরে এক্সারসাইজ করার পরে যদি আর্মসের কোনো রকম ভিজিবল ডেভেলপমেন্ট যদি একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে যায় আর যদি না হয়, তাহলে আপনি এইটা করবেন। যাদের একদমই হয় নাই তারা কখনো এতে আসবেন না, প্রোগ্রামে আসবেন না। ধরেন আপনি করেছিলেন, মানে এক্সারসাইজ করেছেন, কিন্তু একটা জায়গায় গিয়ে আর কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, অথবা অনেকদিন আপনি এক্সারসাইজে একটা গ্যাপ আছে, এখন খুব তাড়াতাড়ি হাতের কোনো ভিজিবিলিটি যেটা চাচ্ছেন, চেঞ্জটা চাচ্ছেন, তখন যদি আপনি এই 3টা সিকোয়েন্স যদি আপনি প্রোগ্রামের ভিতরে করেন, অ্যাডাপ্ট করেন, তাহলে খুব তাড়াতাড়ি ভিজিবল চেঞ্জটা হবে। এখন দেখেন যে লাস্ট সিকোয়েন্সটা আমরা কীভাবে করবো। লাস্ট সিকোয়েন্সে একটা জিনিস খেয়াল রাখবো, আমরা বাইসেপের জন্য করছি হচ্ছে ম্যাসিভ এক্সারসাইজ, এবং ট্রাইসেপের জন্য করবো হচ্ছে শেপিং মুভমেন্ট। এখন দেখুন কীভাবে আমরা প্রোগ্রামটা করবো। ওকে, বাইসেপের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল। কনসেন্ট্রেশন কার্ল যেহেতু ডাম্বেল দিয়ে করা হয়, অনেকেই মনে করে জিনিসটা বোধহয় ইয়ার মুভমেন্ট, শেপিং মুভমেন্ট। বেসিক্যালি সেটা না, একমাত্র ডাম্বেলের একটা মুভমেন্টই আছে যেটা দিয়ে আসলে ম্যাসিভনেসটা বাড়ে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কার্ল। যদি আমরা বলি মানে আপনি ওয়েটটা বেশি নিতে পারবেন না, কিন্তু দেখবেন যে অন্যান্য আমরা কনসেন্ট্রেশন কার্ল যে মুভমেন্টটা করা হয়, অন্যান্য যে ইয়ের চেয়ে আপনি এই এক্সারসাইজে ওয়েটটা একটু বেশিই করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। ওকে, যখন এখানে 25টা রিপিটেশন হয়ে যাবে, তখনই জাস্ট আপনি সুইচ করবেন হচ্ছে ট্রাইসেপ এক্সটেনশনে। ইয়েস, এক্সারসাইজে একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু আপনার এক হাত যখন করছেন আর এক হাত কিন্তু রেস্টে আছে, এই জন্য যে জিনিসটা করবেন, এক হাত শেষ করার সঙ্গে সঙ্গে কোনো আপনি নেবেন না, রেস্ট আপনি নেবেন না, সঙ্গে সঙ্গে চলে যাবেন ওই হাতে মারবেন আপনি কনসেন্ট্রেশন কার্ল, এবং তারপরে এক্সটেনশন মারবেন। এইভাবে কনসিকিউটিভলি আপনি 5 সেট মারবেন, রিপিটেশন ট্রাই করবেন 25টা করে মারতে। জানি যে গ্র্যাজুয়ালি আপনি 25টা পারবেন না, 25টার জায়গায় হয়তো আস্তে আস্তে হয়ে যাবে, কমে যাবে, কিন্তু যেহেতু এটা আমরা বলছি মানে পাম্পিং মুভমেন্ট, এই জন্য অ্যাটলিস্ট 15-র নিচে কখনোই আপনি যাবেন না। ওকে সাধু রাখো। আরেকটা জিনিস আপনি একটু এই জিনিসটা করবেন, যে আমরা অন্যান্য প্রোগ্রামে কিন্তু বলেছিলাম যে 12, 10, 8 এই ইয়েতে কিন্তু আপনার মাসলটা হয়, ডেভেলপ হয়। তাহলে আমরা কেন বলছি 25? এটা কিন্তু আপনার মাসল কিন্তু এক্সট্রা মাসল কিন্তু ডেভেলপ হচ্ছে না। যে মাসলটা আপনার ডেভেলপ হয়ে গেছে, যেটা ভিজিবল হচ্ছে না, সেই মাসলটাকে মানে ভিজিবল করার জন্যই আমরা যে জিনিসটা করছি, একটু প্রেশার দিচ্ছি। মাসল তখনই বিল্ড হয় যখন আপনার ফার্স্ট টুইচ মাসলগুলো অ্যাক্টিভেট হয়। এটার মাধ্যমে যে জিনিসটা হচ্ছে, ফার্স্ট টুইচ মাসলটা তো অ্যাক্টিভেট তো হবে, এছাড়া আপনি যে স্লো টুইচ যে এইগুলো থাকে, মাসলগুলো থাকে, সেই মাসলগুলো অ্যাক্টিভেট হবে। স্লো টুইচ যে এইগুলো থাকে, মাসলগুলো থাকে, সেগুলো কিন্তু হচ্ছে আপনার এন্ডুরেন্স মাসল। কিন্তু এখানে এন্ডুরেন্স মাসলটা আমাদের প্রয়োজন এই কারণে, যাতে আপনার মাসলে পাম্পটা হয়। এই জন্য অবভিয়াসলি যদি আপনি 3টা সিকোয়েন্স যদি এভাবে করেন, তাহলে অবভিয়াসলি আপনার মাসেলের ভিজিবল চেঞ্জ হবে। তবে এই প্রোগ্রামটা আপনি যখনই এইভাবে করেন না কেন, 30 দিনের বেশি আপনি করবেন না। যদি আপনার 30 ডে বেশি আপনি যদি ক্রস করেন, তখন আপনার মাসেল মরা শুরু করবে, মাসেল আর ডেভেলপমেন্ট হবে না। এই জন্য খেয়াল রাখবেন, যখন 30 ডে হয়ে যাবে, তখন আপনার নর্মাল প্রোগ্রামে চলে যাবে। প্রিয় দর্শক, আপনার ত্বকের কোনো অংশ যদি হঠাৎ করেই লাল হয়ে যায়, সেক্ষেত্রে একজন চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কি করবেন, তা নিয়ে চলুন শুনি আমাদের এখনকার আয়োজন প্রাইমারি কেয়ার। আমাদের শরীর হঠাৎ করে বিভিন্ন কারণে লাল হয়ে যেতে পারে। তার মধ্যে অত্যন্ত কমন একটা কারণ হচ্ছে অ্যালার্জি। হ্যাঁ, এটা যে কোনো বয়সেই হতে পারে, ছোটদের বা মাঝ বয়সে বা বৃদ্ধ বয়সে। তবে ছোটদের ক্ষেত্রে বা বাচ্চা বয়সে এটা খুবই কমন। হ্যাঁ, এটার অন্যতম একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং সাথে চুলকানো। এটা সাধারণত ফ্যামিলি প্রিডিসপোজিশন বা যে বংশে কারো থাকলে তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও কিছু এটার ফ্যাক্টর কাজ করে, যেমন কিছু খাবার, হ্যাঁ, তারপর হচ্ছে কিছু পারিপার্শ্বিকতা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন ধুলাবালি বা অনেক সময় কাপড় চোপড়, কারো কটন বা কারো সিনথেটিক বিভিন্ন কাপড় চোপড় কারণে ওটা হতে পারে। অথবা কিছু কন্ট্যাক্ট অ্যালার্জি বলি, যেটা আমরা যেমন মেটাল, মহিলাদের ক্ষেত্রে যেটা বেশি হয়, মেটাল থেকে হতে পারে, বা বিভিন্ন জিনিসের কন্ট্যাক্ট, যে কোনো জিনিসের কন্ট্যাক্টে হতে পারে। এক একজনের এক একটা জিনিসে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে কমন আমাদের যে লক্ষণটা দেখা যায়, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং চুলকানো। সেক্ষেত্রে আমাদের প্রাইমারি অবস্থায় বা বাসায়
বা যে যেখানেই থাকেন না কেন সেটাতে ঘাবড়ানোর কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা প্রাথমিকভাবে করতে পারি সেটা হচ্ছে যে একটা টপিক্যাল বা মলম জাতীয়, সেটা হচ্ছে মোমেটাসন বা মোমেটা অথবা হাইড্রোকর্টিসন জাতীয় অয়েন্টমেন্ট লাগাবো, এবং সাথে একটা অ্যান্টিহিস্টামিন যেমন সেটা হিস্টাসিন হতে পারে, অ্যালাট্রল জাতীয় ওষুধ হতে পারে, এটা খাবো। এবং কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে অ্যালার্জিটা সাথে সাথে আমাদের চোখ মুখ ফুলে না যায় অথবা শ্বাসকষ্ট হয় কিনা। এগুলি হচ্ছে এটার ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, বা এটা খারাপ দিকে যাচ্ছে বুঝতে হবে। শ্বাসকষ্ট এবং হাত পা ফুলে যাওয়া, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তার যেমন চর্ম এবং অ্যালার্জি বিশেষজ্ঞের কাছে যেতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। শীতে যাদের পায়ে দুর্গন্ধ হয় তারা 1 গামলা পানিতে 2-3টি পটাশের দানা ছেড়ে দিয়ে 10 মিনিট পা ডুবিয়ে রাখুন। মাত্র 5 দিনে এই সমস্যা কমে যাবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: নেফ্রোটিক সিনড্রোম যেটা, সেটা সাধারণত বাচ্চাদের হয়, 12 বছর পরে সাধারণত এগুলো ভালো হয়ে যায়। তো এগুলো সাধারণত অনেকগুলো কারণ, একজ্যাক্ট কারণ বলা যায় না, বাট জেনেটিক কারণ আছে, খাবার থেকে কিছু সমস্যা হয়, তারপরে দরিদ্র মানুষের এইসব সমস্যাগুলো বেশি হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।